গুড মর্নিং স্টুডেন্ট। গ্যাসের আচরণ এই অধ্যায়টি আমরা সবে শেষ করলাম। আমরা পরবর্তীকালে এই গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে আরো কিছু ক্লাস আমরা নেব এবং সেই ক্লাসগুলো আমরা কিছু গাণিতিক সমস্যা এবং বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আমরা সেই ক্লাসগুলো নেব। এর মধ্যে আমরা নতুন কোনো অধ্যায় শুরু করতে চাই। তোমরা দেখো, আমাদের পদার্থবিদ্যার অনেকগুলো পার্ট আমাদের হয়ে গেছে। আমরা রসায়ন চ্যাপ্টারের কয়েকটা চ্যাপ্টার আমাদের শুরু করা দরকার। আমরা আজকে শুরু করতে পারি পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এর আন্ডারে অনেকগুলো চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন। এই যে অধ্যায়গুলো আমরা বললাম, আমরা সমস্ত অধ্যায়গুলো তো একদিনে আলোচনা করতে পারবো না, আমাদের ধাপে ধাপে যেতে হবে। আজকে আমরা পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই অধ্যায়টি শুরু করব। এখন দেখো তোমরা, এই যে পর্যায় সারণী, এই নামের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে একটা টেবিল আছে বা একটা সারণী আছে। টেবিল মানে তার রো থাকবে এবং কলাম থাকবে, এবং রো বরাবর কিছু মৌল থাকবে এবং কলম বরাবর, স্বাভাবিকভাবে রো বরাবর মৌল থাকলে কলম বরাবর মৌল থাকবে। এটাই বাস্তবে পর্যায় সারণী। এই যে পর্যায় সারণী আমরা বর্তমানে মেন্ডেলিভের পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দেখতে পাই। কিন্তু এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী আসার ক্ষেত্রে কিন্তু অনেক বিজ্ঞানীদের ভূমিকা আছে। একদিনে এই পর্যায় সারণী আসেনি। তাই আমার মনে হয় যে এই বিজ্ঞানীদের ভূমিকাগুলো একটু আমাদের জানা দরকার। তাই আমাদের একটু পিছনের দিকে ফিরে যেতে হবে। তাহলে চলো আজকে আমরা পিছনের দিকে গিয়ে দেখি যে কিভাবে এই পর্যায় সারণী উৎপত্তি হয়েছে এবং ধাপে ধাপে আমরা আজকে এই আধুনিক পর্যায় সারণী পেয়েছি। আমরা যদি খ্রিস্ট জন্মের 490 বছর আগে যাই, তখনকার সময় গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী এম্পিডেকালস তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবীর সমস্ত পদার্থ 4টি এলিমেন্ট নিয়ে গঠিত। সেগুলো কি, তাহলে আমরা সেগুলো দেখি। তিনি বললেন সেই 4টি এলিমেন্ট হলো ফায়ার বা আগুন বা অগ্নি, এয়ার বা বাতাস, ওয়াটার বা জল এবং পৃথিবী বা আর্থ। এবং এই 4টি এলিমেন্ট নিয়ে তিনি সমস্ত কিছুকে ব্যাখ্যা করা যায় এটা তিনি বললেন, এবং অনেক বছর ধরে তার এই ব্যাখ্যা চলছে এবং তার মাঝে আরো অনেক বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছে। কিন্তু আমরা সমস্ত মতবাদ নিয়ে আলোচনা করব না। আমরা চলে আসবো একেবারে 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার তিনি বললেন যে মৌলিক পদার্থ, বিশেষ করে
তখনকার সময় যে সমস্ত মৌলিক পদার্থ পাওয়া গিয়েছিল তাকে তিনি 4টে ভাগে ভাগ করলেন। বাস্তবে তিনি 33টি রাসায়নিক উপাদান পেয়েছিলেন এবং 33টি রাসায়নিক উপাদানকে তিনি 4টে ভাগে ভাগ করলেন। এই 4টে ভাগ হল ধাতু বা মেটাল, অধাতু বা নন মেটাল, পৃথিবী এবং গ্যাস। এবং এই 4টে ভাগ দীর্ঘদিন ধরে চলছিল। যখন 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন তার পরমাণুবাদ প্রকাশ করলেন, তখন পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন তার ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ল এবং পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজনের সঙ্গে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিল এবং তারই ফলস্বরূপ 1817 সালে বিজ্ঞানী জন ডোবেরাইনার তিনি কিছু সমধর্মী মৌল নিলেন এবং এই সমধর্মী মৌলগুলোকে তিনি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাবেন এবং তিনি বললেন যে সমধর্মী 3টি মৌলকে যদি আমরা পারমাণবিক গুরুত্বের ক্রমে সাজাই তাহলে প্রথম মৌলের পারমাণবিক গুরুত্ব এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের যোগফলের গড় মাঝের মৌলের পারমাণবিক গুরুত্বের প্রায় সমান হবে। তার এই সূত্র ত্রয়ী সূত্র নামে পরিচিত এবং ত্রয়ী সূত্রটা আমরা একটা এক্সাম্পল বা একটা উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। আমরা নিতে পারি লিথিয়াম। আমরা যে পারমাণবিক গুরুত্বগুলো নেব সেগুলো আনুমানিক, আমরা অ্যাকুরেট আনুমানিক গুরুত্বটা নেব না, পারমাণবিক গুরুত্বটা নেব না। যেমন ধরো লিথিয়াম পারমাণবিক গুরুত্ব কত? 7 আনুমানিক। সোডিয়াম পারমাণবিক গুরুত্ব কত? 23। পটাশিয়াম পারমাণবিক গুরুত্ব কত? 39। তার মানে কি ত্রয়ী সূত্র অনুসারে লিথিয়াম এবং পটাশিয়াম এই পারমাণবিক গুরুত্বের যোগফলের গড় হবে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। তাহলে আমরা যোগফলটাকে করি 39 যোগ 7 কত? 46। তাহলে এর গড় কত হবে? 46/2 সমান 23। তাহলে দেখো যা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব, তাহলে আমাদের ত্রয়ী সূত্রটা সমর্থিত হলো এবং এক্ষেত্রে কখনো কখনো সমান হবে, কখনো কখনো প্রায় সমান হবে। যেমন ধরো আমরা যদি নিই ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? 35.5। আমরা যদি নিই ব্রোমিন, তার পারমাণবিক গুরুত্ব কত? আনুমানিক যেটা আমরা নির্ণয় নেব যে 79.9, আমরা এটা 80 নিলাম। আয়োডিন তার পারমাণবিক গুরুত্ব কত? 126.9 মতো, আমরা এটাকে নিলাম 127। এবার দেখো এই দুটোকে আমরা যদি যোগ করি, ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক গুরুত্বকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 35.5 যোগ করলে দেখো আমরা পাবো 2 162.5। ঠিক, তাহলে 162.5 এরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? 81.25। দেখো 81.25 আর এখানে কত আছে? 80। তার মানে আমরা ত্রয়ী সূত্রেই আমাদের বলা আছে যে প্রথম তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড় মাঝের মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান হবে। তার মানে এখানে প্রায় সমান হয়েছে, একদম দেখো মেলেনি। আবার দেখো আমরা যদি নেই কার্বন কত? 12, নাইট্রোজেন কত? 14 এবং অক্সিজেন কত? 16 পারমাণবিক ভর। আমরা যদি দুটোকে যোগ করি, কার্বন এবং অক্সিজেনের পারমাণবিক ভর যোগ করি, তাহলে কত হবে? 12 + 16/2। তাহলে কত হয় আমাদের? 14। তাহলে দেখো আমাদের নাইট্রোজেনের পারমাণবিক ভরের সঙ্গে মিলে গেছে।
কিন্তু দেখা গেল যে ডোবেরাইনারের এই যে ত্রয়ী সূত্র, এই ত্রয়ী সূত্র কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কারণে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র পরবর্তীকালে বাতিল বলে গণ্য হয়। এরপরে আমাদের আসতে হবে বিখ্যাত দুই বিজ্ঞানী লুথার মেয়ার এবং মেন্ডেলিভ। এই দুই বিজ্ঞানীর অবদানের জন্যই আজকে বাস্তবে আমরা এই পর্যায় সারণী পেয়েছি। তাহলে এই দুই বিজ্ঞানীর কথা আমরা একটু জানা দরকার। লুথার মেয়ার এবং মেন্ডেলিভ বাস্তবে দুজনেই সমসাময়িক। 1830 সালে লুথার মেয়ারের জন্ম এবং 1834 সালে মেন্ডেলিভের জন্ম। এবং লুথার মেয়ার মারা যায় 1895 সালে এবং মেন্ডেলিভ মারা যান 1907 সালে। তার মানে দেখো তাদের জন্ম মৃত্যু প্রায় সমান, কাছাকাছি। তার মানে বলা যায় না সমসাময়িক, সমবয়সী। এবং দুজনে ছিলেন খুবই মেধাবী ছাত্র, কিন্তু দুজন ছিলেন দুই ধরনের ছাত্র। অর্থাৎ দুইজন ছিলেন, একজন ছিলেন মেডিকেলের ছাত্র, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আর আরেকজন ছিলেন কেমিস্ট্রি বা রসায়নের ছাত্র। লুথার মেয়ার ছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র এবং মেন্ডেলিভ ছিলেন রসায়নের ছাত্র। এবং দুজনেই ব্যক্তিগতভাবে গবেষণা শুরু করলেন রবার্ট বুনশেন নামে আরেকজন সায়েন্টিস্টের কাছে, এবং তাদের গবেষণা চলছিল। 1864 সালে লুথার মেয়ার তিনি তার এই পর্যায় সারণী নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ করেন। তিনি 28টি মৌল নিয়ে তার পর্যায় সারণী তৈরি করেন। তার পর্যায় সারণীটি এরকম দেখতে, এবং তিনি 28টি মৌলকে 6টি ফ্যামিলিতে ভাগ করেছিলেন। এবং তিনি তার পর্যায় সারণীতে কোনো রূপ গ্যাপ রাখেননি, কোনো রূপ ফাঁকা জায়গা রাখেননি। যদি ভবিষ্যতে কোনো মৌল আবিষ্কৃত হয় তাকে কোথায় ঢোকানো যাবে সে বিষয়ে কিন্তু তিনি কোনো ইঙ্গিত দেননি। বলা যায় এক প্রকার অসম্পূর্ণ পর্যায় সারণী, যে কারণে তার এই পর্যায় সারণী তখনকার বিজ্ঞান সমাজে গৃহীত হয় না। আবার অন্যদিকে 1865 সালে, আচ্ছা এক্ষেত্রে আরেকটা কথা বলার প্রয়োজন যে 1863 সালে তখনকার সময় 56টি মৌল আবিষ্কৃত হয়েছিল, কিন্তু লুথার মেয়ার মাত্র 28টি মৌল নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তাহলে এখানেও একটা সংশয় থেকে যায় যে তাহলে বাকি 28টা মৌল কেন তিনি তার পর্যায় সারণীতে ঢোকাননি। তাহলে তার পর্যায় সারণী তখনকার সময় গৃহীত না হওয়ার পিছনে এটাও একটা কারণ। 1865 সালে এবার আসবো আমরা যে একজন ব্রিটিশ সায়েন্টিস্ট তিনি তার একটা পর্যায় সারণী প্রকাশ করেন। তিনি তখনকার সময় আবিষ্কৃত যে মৌলগুলো তাকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে নিলেন, এবং সাজিয়ে নিয়ে তিনি বললেন যে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে 8ম মৌল এসে ধর্মের পুনরাবৃত্তি হবে। কেমন দেখো, তখনকার সময় কিন্তু নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। তাহলে যদি আমরা লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম, তারপর আমাদের কি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি।
এখানে কিন্তু আমাদের নিয়ন হওয়ার কথা ছিল, যেহেতু নিয়ন তখন আবিষ্কৃত হয়নি তাই আমরা ওখানে নিয়ন কিন্তু দেইনি। যদি আমরা লিথিয়াম থেকে শুরু করি তাহলে অষ্টম মৌল কি? 1 2 3 4 5 6 7 8, তাহলে সোডিয়াম। তাহলে লিথিয়াম থেকে শুরু করলে সোডিয়ামে এসে ধর্মের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ লিথিয়ামের ধর্ম আমরা সোডিয়ামের মধ্যে পাবো। যদি বেরিলিয়াম থেকে শুরু করি তাহলে ম্যাগনেসিয়ামে এসে ধর্মের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ বেরিলিয়ামের ধর্ম আমরা ম্যাগনেসিয়ামের মধ্যে পাবো। যদি বোরন থেকে শুরু করি তাহলে অ্যালুমিনিয়ামে এসে ধর্মের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ বোরনের ধর্ম আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে পাবো। ঠিক, এটাকে বলা হয় ল অফ অক্টেভ, বা বাংলায় বলবো আমরা অষ্টক সূত্র, যা সারেগামা বা পাদানিসার মতো, যে সপ্তমের পরে আবার সা চলে আসে, সা রে গা মা পা ধা, আবার নেই সা। এখন দেখো, এই যে নিউল্যান্ডস অষ্টক সূত্রের কথা বললেন, তার এই অষ্টক সূত্র তখনকার বিজ্ঞান সমাজ গ্রহণ করলো না। কারণ কি? তিনিও কিন্তু লোথার মেয়ারের মতো ভবিষ্যতে যদি কোনো মৌল আবিষ্কৃত হয়, তা কোথায় তাকে আমি ঢোকাবো তার কথা কিন্তু নিউল্যান্ডস বলেনি। যেমন ধরো, নিয়ন যখন আবিষ্কৃত হলো তাহলে নিয়নের জায়গা হওয়া উচিত ছিল ফ্লুরিনের পরে, তাহলে ফ্লুরিনের পরে যদি এখানে জায়গা হয় তাহলে তো তার এই যে অষ্টক সূত্র ব্যর্থ হয়ে যায়, যে কারণে নিউল্যান্ডসের সূত্র কিন্তু গৃহীত হয়নি। আবার ম্যান্ডেলিপও কিন্তু রবার্ট বুনসেনের কাছে তার গবেষণাপত্র চালিয়ে যাচ্ছিলেন, বা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছিলেন। ম্যান্ডেলিপ 1869 সালে তিনি তার তখনকার সময় আবিষ্কৃত 63টি মৌল নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ করলেন, বা তার পর্যায় সারণী প্রকাশ করলেন। এবং তার এই পর্যায় সারণীতে তিনি বললেন তার বিখ্যাত ম্যান্ডেলিপের পর্যায় সূত্র, যে কোন মৌলের বা মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ পারমাণবিক ভরও বাড়বে ক্রমান্বয়ে এবং ধর্মেরও পুনরাবৃত্তি হবে। এটা কিন্তু ম্যান্ডেলিপ বললেন যে পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এবং তিনি মৌলগুলোকে অনুভূমিক বরাবর সাজালেন, এবং অনুভূমিক বরাবর সাজাতে গিয়ে কিছু মৌল অবশ্যই উলম্ব বরাবর থাকবে, এবং অনুভূমিক বরাবর যে মৌলকে সাজালেন তাকে তিনি বললেন পর্যায়, এবং উলম্ব বরাবর যে মৌলগুলো পড়ল তাকে তিনি বললেন শ্রেণী। এবং তার পর্যায় সারণীতে তিনি 7টি পর্যায়ের কথা বললেন এবং 8টি শ্রেণীর কথা বললেন। 7টি পর্যায় অ্যারাবিক 1 2 3 থেকে 7 পর্যন্ত, এবং 8টি শ্রেণী রোমান 1 থেকে রোমান 8 পর্যন্ত। এই তার হচ্ছে পর্যায় সারণী। অন্যদিকে 1870 সালে লুথার মেয়ার 1864 সালে তিনি যে তার অসম্পূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, সেটাকে আবার পরিমার্জিত করে 1870 সালে তিনি তার পর্যায় সারণী প্রকাশ করলেন, যা ম্যান্ডেলিপের পর্যায় সূত্রের একেবারে অবিকল একই রকম, এবং যে কারণে লুথার মেয়ার একই কথা বললেন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। একই কথা বললেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু লুথার মেয়ার সেই স্বীকৃতি পেলেন না। বাস্তবে ম্যান্ডেলিপই বড় স্বীকৃতি পেলেন, যদিও তার অবদান রয়েছে অবশ্যই, কারণ তিনি 28টা মৌল নিয়ে পড়েছিলেন, ফার্স্ট তিনিই বলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ম্যান্ডেলিপকে কিন্তু বলা হয় যে ম্যান্ডেলিপের পর্যায় সূত্র, ম্যান্ডেলিপকে বেশি স্বীকৃতি দেওয়া হয়, কারণ কিন্তু ম্যান্ডেলিপ আগে বলেছিলেন, এবং ম্যান্ডেলিপ যে পর্যায় সারণীর কথা বলেছিলেন সেখানে কিন্তু ভবিষ্যতে কোনো মৌল যদি আবিষ্কৃত হয় তার কিন্তু জায়গা রেখেছিলেন। এবং শুধু তাই নয়, যে ম্যান্ডেলিপ শুধু জায়গা রেখেছিলেন তাই শুধু নয়, তিনি
পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিলেন এটা ঠিক, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মৌলকে পারমাণবিক গুরুত্ব কম বেশি হওয়া সত্ত্বেও কিছুটা তিনি তার নিয়ম কিন্তু ব্রেক করেছিলেন। যেমন তিনি কি করেছিলেন, আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের চাইতে বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে কিন্তু আগে রেখেছিলেন, কারণ এখানে ধর্মকে গুরুত্ব দিয়েছিলেন। আবার কোবাল্টের পারমাণবিক গুরুত্ব নিকেলের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও কোবাল্টকে তিনি আগে রেখেছিলেন। আবার তিনি থোরিয়ামের পারমাণবিক গুরুত্ব প্রোটেক্টিনিয়ামের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও থোরিয়ামকে কিন্তু আগে রেখেছিলেন। আবার টেলিগ্রামের পারমাণবিক গুরুত্ব আয়োডিনের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু টেলিগ্রামকে আগে স্থান দিয়েছিলেন। এবং এই যে তার দূরদর্শিতা, যা পরবর্তীকালে কি হয় যে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে যখন সাজানো হয় তখন কিন্তু তার এই ভাবনাটা বাস্তব রূপ পায়, এবং সেখানে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজানোর ফলে দেখা যাচ্ছে যে তিনি যে এই কথা বলছিলেন যেটা পরবর্তীকালে তার সেই স্থানে পায়। এবং এই যে মেন্ডেলিভ পারমাণবিক গুরুত্ব অনুসারে তার পর্যায় সারণী তৈরি করেছিলেন, এটা অনেকদিন ধরে চলছে। কিন্তু 1913 সালে ফ্রেডেরিক সোলি আইসোটোপ আবিষ্কার করেন, এবং 1913 সালে ফ্রেডেরিক সোলি আইসোটোপ আবিষ্কার করার পর দেখা যায় যে একই মৌলের অনেকগুলো আইসোটোপ থাকতে পারে এবং যাদের পারমাণবিক ভর কিন্তু আলাদা। তখন মেন্ডেলিভের পর্যায় সূত্র সংশয়ের জায়গা চলে যায়, এবং এটা আরো প্রকট হয়ে ওঠে 1942 খ্রিস্টাব্দে মোজলে, যখন পরমাণু রঞ্জন রশ্মির পরীক্ষার দ্বারা তিনি বলেন যে মৌলের রাসায়নিক ধর্ম বাস্তবে মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, মৌলের পারমাণবিক ভরের উপর নির্ভরশীল নয়। যখন মোজলে কথা বললেন তখন বিজ্ঞানীরা এই যে মেন্ডেলিভের পর্যায় সূত্র তাকে কিছুটা পরিবর্তন করে নতুনভাবে প্রকাশ করলেন। কি সেটা? যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বাস্তবে এটাকেই বলা হয় আধুনিক পর্যায় সূত্র। এবং বর্তমানে যেটা আমরা দেখছি এটা কিন্তু বাস্তবে আধুনিক পর্যায় সূত্র, এবং আধুনিক পর্যায় সূত্রে একটা নতুন সংযোজন, যে মেন্ডেলিভ যেমন 7টা পর্যায় বলেছিলেন, আধুনিক পর্যায় সূত্র 7টি পর্যায়, কিন্তু মেন্ডেলিভ 8টি শ্রেণীর কথা বলেছিলেন, যেখানে তিনি নিষ্ক্রিয় মৌলের কোনো স্থান দেয়নি, কারণ তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। এবং আধুনিক পর্যায় সূত্রে নিষ্ক্রিয় মৌলের জন্য আরেকটা শ্রেণী করলেন, যেটাকে শূন্য শ্রেণী। 8ম শ্রেণীর পরে শূন্য শ্রেণীতে কিন্তু নিষ্ক্রিয় মৌলকে জায়গা দেওয়া হবে। এবং আধুনিক পর্যায় সূত্রে এখন চলছে শুধুমাত্র আরেকটা আমাদের পর্যায় সূত্র প্রকাশিত হয়েছে, যেটা 1926 সালে বোর কি করলেন, মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ বাইরের কয়েক ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তিনি আরেকটা পর্যায় শূন্য প্রকাশ করলেন, যেখানে তিনি মেন্ডেলিভের মতো 7টা পর্যায়ের কথা বললেন, কিন্তু শ্রেণী করলেন কটা? 18টা শ্রেণী করলেন, যেটাকে দীর্ঘ পর্যায় সারণী বলা হয়। এবং সেই দীর্ঘ পর্যায় সারণী 1984 খ্রিস্টাব্দে ইউপ্যাক অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি দ্বারা স্বীকৃতি পায়। এখন তার মানে আধুনিক পর্যায় সূত্র এবং আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কিন্তু বর্তমানে আমরা দেখছি। তাহলে এতক্ষণ আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাস্তবে পর্যায় সারণীর ইতিহাস, বা পর্যায় সারণী বর্তমানে এই পর্যায় সারণী পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের কি ভূমিকা ছিল তাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের ধাপে ধাপে এই আলোচনা আমরা করব, মেন্ডেলিভের পর্যায় সূত্র আলোচনা করব, মেন্ডেলিভের পর্যায় সূত্রের ত্রুটি কি আলোচনা করব, আধুনিক পর্যায় সূত্র এবং আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র, এবং কিছু পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।